অনুষ্ঠানের শুরুতে পিছিয়ে যাব ৭০টা বছর। ১৯৪৬ সালের ১৩ই ডিসেম্বর সংবিধান সভায় জওহরলাল নেহরু বলেছিলেন, কেন্দ্রীয় সরকারের প্রশাসনযন্ত্র এবং কর্মপদ্ধতির মধ্যে সুসংহত দৃষ্টিভঙ্গি প্রয়োজন। রাজ্যগুলির মধ্যে সহযোগিতা এবং পরামর্শের মধ্যে দিয়েই একমাত্র এটা সম্ভব। সম্ভবত তার এই বক্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গেছিল ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা ঠিক কেমন হতে চলেছে। তাই আজ যখন উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশে পরপর ৩৫৬ ধারা প্রয়োগ হয়, স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘনের অভিযোগ ওঠে। সাম্প্রতিককালে কেন্দ্রের অনুদান কমানো কিংবা টোল প্লাজায় সেনা মোতায়েন নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কেন্দ্র রাজ্য সংঘাতের তালিকায় সাম্প্রতিকতম সংযোজন হলো কেন্দ্রীয় বাহিনী নিয়ে আয়কর হানার ঘটনায় তার ক্ষোভ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে চিঠি দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানার অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন। আয়কর দপ্তরের অভিযানের জন্য ১৫ জন সিআরপিএফ জওয়ান পাঠিয়েছে নয়াদিল্লি। আর তা নিয়ে এবার ফের মোদী সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে তিনি দাবি করেছেন এই সিদ্ধান্ত অসাংবিধানিক, তা এখনই প্রত্যাহার করতে হবে। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমাদের নজরে এসেছে আয়কর কর্তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ১৫ জন সিআরপি জওয়ান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বেআইনি, অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এই সিদ্ধান্তের কড়া আপত্তি জানাচ্ছি। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন। ওরা যেভাবে সিআরপিএফ নামানোর কথা বলছে, সেন্ট্রাল ফোর্সের কথা বলছে, তাতে ওরা ভাবছে যে গৌরীকরণ করে ভারতবর্ষ দখল নেবে। সেইটা কখনোই হবে না। ওরা যেভাবে বলছে তাতে ভারতবর্ষের কাঠামোটাকেই ভেঙে দেওয়ার কথা বলছে, যেটা কখনোই কাম্য নয়। এ মাসের শুরুতে রাজ্যের বিভিন্ন টোল প্লাজায় সেনার সমীক্ষা কর্মসূচি দেখে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তার কদিনের মধ্যেই এই ঘটনা দেখে তার সুর ফের সপ্তমে উঠেছে। রাজনাথ সিংহকে লেখা চিঠিতে তিনি লিখেছেন, সংবিধানে কেন্দ্র ও রাজ্যের এখতিয়ার স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে পাবলিক অর্ডার এবং পুলিশ রাজ্যের বিষয়। একমাত্র কোনো রাজ্য অনুরোধ করলে তবেই কেন্দ্র সেখানে তাদের বাহিনী পাঠাতে পারে। আয়কর দপ্তর সূত্রে দাবি, ৮ই নভেম্বরের পর অভিযান চালানোর জন্য একাধিকবার পুলিশ চেয়ে রাজ্য সরকার ও কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়, কিন্তু কোনো সাহায্য মেলেনি। কলকাতা পুলিশের পাল্টা দাবি, ৩ দিন আগে তাদের কাছে বাহিনী চায় আয়কর দপ্তর, প্রয়োজন মতো পরিস্থিতি অনুযায়ী তা দেওয়া হয়েছে। রাজনাথ সিংহকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এক্ষেত্রেও কেন্দ্রের কোনো সংস্থা যদি অনুরোধ করে তাহলে রাজ্য সরকার এবং পুলিশ তাদের প্রয়োজনীয় সমস্ত সাহায্য করবে। এই ইস্যু নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপি চাপানুতোর। পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছে এই কারণেই যে মাথা উঁচু করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সকলকে নিয়ে নরেন্দ্র মোদীজির এই কালা সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হতে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কখনোই এটা পারমিট করে না যে আমাদের রাজ্যে বা যে কোনো রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে না কথা বলে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা না বলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ইনকাম ট্যাক্স দপ্তর তাদের কাজ করবে। মমতা ব্যানার্জি কালো টাকার পক্ষে ওকালতি করছে, সেজন্য তারা চাইবেন যে কালো টাকা বেরাক, হয়তো তাদের টাকাও বেরোতে পারে, সেজন্য তারা ফোর্স দেবেন না। আর কেন্দ্র সরকারের এই অধিকার আছে সেন্ট্রাল ফোর্স দিয়ে কাজটাকে পুরো করার। মোদী মমতা সংঘাতের আবহে কি বলছে সিপিএম? ইনকাম ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দপ্তর, যারা তাদের কাজের জন্য সিআরপিএফ নিশ্চয়ই আগেও চেয়েছেন, চাইতে পারেন। তবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপের অভিযোগ নিয়ে বাকযুদ্ধের মধ্যেও নোট বাতিল দ্বন্দ্ব কিন্তু চাপা পড়ে যায়নি। শুক্রবার ফের মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা। মানুষের সকাল থেকে ভয়, ওই কখন ইনকাম ট্যাক্স আসলো, কখন গব্বর সিং এসে গেল। ৫০,০০০ টাকা জমা দিয়ে ভাবছে কখন ওই লোকটা চলে আসবে আইটি, কখন বা সিবিআই আসবে, কখন বা ইডি আসবে, গেল। এরকম ভয়, এরকম একটা টেনশন আমি জীবনে দেখিনি। কেন্দ্র রাজ্য এই চাপানুতোরের মাঝে শুক্রবার সিআরপিএফ জওয়ানদের নিয়ে তল্লাশি অভিযান চালায় আয়কর দপ্তর। ব্রাবন রোডে অনিরুদ্ধ এন মেহতা নামে এক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হয় ৩,৮৬,০০,০০০ টাকার অচল নোট। এবিপি আনন্দ। বিশ্বনাথ চক্রবর্তীকে দিয়ে শুরু করবো। বিশ্বনাথ বাবু, আমি সরাসরি কোট আনকোট মমতা ব্যানার্জির চিঠি বলছি, ব্ল্যাটেন্টলি আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এগেনস্ট অল প্রিন্সিপালস অফ কোঅপারেটিভ ফেডারেলিজম। সত্যি কি সংবিধান বিরোধী? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে একদম 100% সত্যি যুক্তরাষ্ট্রের জায়গা থেকে যদি আপনি দেখেন, আরেকটা হলো যে ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থাটা এই মুহূর্তে কি আছে, যেটাকে নিয়ে সমালোচনা করে বলা হয় আধা যুক্তরাষ্ট্র। সংবিধানের 256, 57, 58, 59 ধারা যদি দেখেন, তাহলে কেন্দ্রীয় সংস্থার যদি কোনো কাজ করে তাহলে প্রয়োজনে কেন্দ্রীয় ফোর্সকে নিরাপত্তার জন্য ব্যবহার করা যেতে পারে। কিন্তু এটা তো সমালোচনার জায়গা থেকে বলা হয়
যে, এবং আমি বলছি রাজা রামান্না থেকে শুরু করে একাধিক কমিটির রিপোর্ট যদি আপনি দেখেন, তারা কিন্তু এই ধারাগুলো বাতিল করার কথা বলেছে, কারণ এটা ব্যাটেন্টলি আমাদের রাজ্যের এখতিয়ারকে ব্যাঘাত ঘটায়। বেশ, এখানে আমি আর্গুমেন্ট আর কাউন্টার আর্গুমেন্টটা দিই। রাজ্যের পুলিশ নাকি ইডি বা আইটি রেডের সময় সাহায্য করেনি। রাজ্যের তরফে কলকাতা পুলিশ আজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে 3 দিন আগে ফোর্স চাওয়া হয়েছিল, প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী ফোর্স দেওয়া হয়েছে, কলকাতা পুলিশের মুখপাত্র বলেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে বলছেন, একেবারে প্রতিশ্রুতিও দিচ্ছেন সাহায্যের। অ্যাট দ্য সেম টাইম দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ইটস পুলিশ ফোর্সেস উইল প্রোভাইড অল দ্য নেসেসারি হেল্প অ্যান্ড প্রোটেকশন ইফ সো রিকোয়েস্টেড বাই এনি সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি ফর এনি লেজিটিমেট অ্যাকশন অন দেয়ার পার্ট। প্রথমত একজন মুখ্যমন্ত্রী যখন পরিষ্কার জানান বা রাজ্য প্রশাসন যখন জানাচ্ছেন যে আমরা সহযোগিতার জন্য রেডি আছি, তারপরে এর মধ্যে মানে এককভাবে সেন্ট্রাল ফোর্স নিয়ে এই ধরনের অভিযান করাটা আমি মনে করি সত্যি আক্ষরিকত্বেই যুক্তরাষ্ট্রের পরিপন্থী, যেটা মুখ্যমন্ত্রী বলবার চেষ্টা করেছেন। কেন? এই নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন কিন্তু তিনি কেন্দ্রের যে কোনো এজেন্সির তৎপরতা নিয়ে প্রশ্ন করতেন, আমি এই সমালোচনা করতেন। সায়ন্তন বাবুর কাছে আসবো। সায়ন্তন বাবু, সংবিধান বিরোধী। দেখুন, দুটো বিষয় আছে। একটা হচ্ছে, আমি দেখলাম এখনই টিভির পর্দাতেই দেখলাম এই চ্যানেলে যে ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী, যে ল অ্যান্ড অর্ডার স্টেটের সাবজেক্ট। চ্যানেলেই দেখলাম যে সিআরপিএফ আসছে ইনকাম ট্যাক্স অফিসারদের প্রোটেকশন দেওয়ার জন্য। তারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে আসছে না, তারা পুলিশের কাজ করতে আসছে না, তারা সিকিউরিটি দিতে আসছে। আপনি যদি মনে করেন ইনকাম ট্যাক্স অফিসারদের সিকিউরিটি দিতে সিআরপিএফ পারবে না, আসতে পারবে না, প্রধানমন্ত্রীর সিকিউরিটি দিতে এসপিজি আসতে পারবে না, অমিত শাহর সিকিউরিটি দিতে সিআরপিএফ আসতে পারবে না, ভারতবর্ষের অধিকাংশ জেড প্লাস ক্যাটাগরি ভিআইপি ব্যক্তি যারা আছেন, এমনকি অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, তাদের সে রাজ্যের পুলিশ সিকিউরিটি দেয় না, ন্যাশনাল সিকিউরিটি কার্ড সিকিউরিটি দেয়। ওটা কিন্তু আমি তোমায় বলছি 256 থেকে 259 নম্বর ধারায় সত্যি আছে। আমি তোমার সাথে এটা আর্গুমেন্ট, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো আমি বলছি সাংবিধানিক ব্যবস্থা একটা দিক, আর একটা হলো যুক্তরাষ্ট্রের সৌহার্দ্যিত্ব। মানে যেটাকে যুক্তরাষ্ট্রের সৌহার্দ্য, আপনি এক মিনিট, আমি বলি, আর্টিকেল 1 এ পরিষ্কার বলেছে উই আর নট ফেডারেল, আমরা ইউনিয়ন অফ স্টেটস। ভারতবর্ষ ইউনিয়ন অফ স্টেটস ফেডারেশনের কথা বলেছো তুমি। না, আমি বলছি নরেন্দ্র মোদী যেদিন প্রধানমন্ত্রী হলেন, আসছে না তো, আমি তো বলছি আপনারা দেখাচ্ছেন নরেন্দ্র মোদী যেদিন প্রধানমন্ত্রী হলেন কোঅপারেটিভ ফেডারেশনের কথা বলেছেন। তিনি বলেছেন সমস্ত রাজ্যকে মর্যাদা দিয়ে আমি প্রধানমন্ত্রীত্ব চালাবো। আজকে যখন মুখ্যমন্ত্রী বলেছেন, আজকে প্রধানমন্ত্রী বলেছেন, আজকে রাজ্য সরকার যদি বলে আমি নিরাপত্তা দেব, তখন রাজ্য সরকারের নিরাপত্তাকে অস্বীকার করে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ল অ্যান্ড অর্ডার পুলিশ মেনটেন করবে, সিআরপিএফ কখনোই মেনটেন করবে না যতক্ষণ না 356 হচ্ছে বা রাজ্য না চাইছে। কিন্তু আমি এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন। 2010 সালের ঘটনা, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনা হয়েছিল, মাওবাদী হামলা হয়েছিল, সিবিআই এনকোয়ারি ভারত সরকার নির্দেশ দিয়েছিল, রেল আক্রমণ হয়েছে রেলের উপরে। সেদিন সিবিআইকে কিন্তু প্রোটেকশন দিতে মমতা ব্যানার্জি সিআরপিএফ এসেছিল। রাজ্য পুলিশের ওপরে সেদিন কিন্তু কোনো রকমের তারা ব্যবস্থা নিতে পারেনি। মানে কেন্দ্র সরকারে মমতা ব্যানার্জি ছিলেন রেল মিনিস্টার, তিনি সিআরপিএফ এনেছিলেন। বাবু, আমি একটা পাল্টা উদাহরণ আপনাকে দিই। চিদাম্বরম যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কেন্দ্রের, তখন তার প্রপোজাল ছিল ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার। আপনার স্মরণে থাকবে যে এনসিটিসি যখন প্রপোজ করলেন চিদাম্বরম, তখন প্রত্যেকটা রাজ্য, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম দিন থেকে অপোজ করেছিলেন, বিজেপি শাসিত রাজ্য গুজরাট সহ প্রত্যেকে অপোজ করলেন একটা যুক্তি দেখিয়ে। সেটা হচ্ছে কি ছিল এই ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার? সেটা হচ্ছে রাজ্যকে কেন্দ্র জানাবে না, যদি সেখানে কোনো নাশকতার ঘটনা হয় সরাসরি অ্যাক্ট করবে। সেটা কিন্তু এখনো অ্যাক্ট করে সরাসরি, এনআইএ এর ক্ষমতা আছে, এনআইএ করেছে তদন্ত করে। না এটা ছিল এনআইএ যে অ্যাক্ট হয়েছে, এনআইএ যে স্থাপন করা হয়েছে চিদম্বরমের আমলে, সাহেবের সময় তদন্তের বিষয় আছে, সরাসরি কেন্দ্র সরকারের এনআইএ ব্যবস্থা। না, আমি কিন্তু ওই জায়গাটাতেই যেতে, যে কোঅপারেটিভ ফেডারেশনের বেসিক কনসেপ্টটা কি? কোঅপারেটিভ ফেডারেশনের বেসিক কনসেপ্ট হলো আমি মুখ্যমন্ত্রীকে কনফিডেন্সে নেব। আমি একটা রাজ্যের, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি যদি মুখ্যমন্ত্রীকে কনফিডেন্সে না নিতে পারি, তাহলে কোন টিম ইন্ডিয়া কথা উনি বলছেন? কোন টিম ইন্ডিয়া? শুধুমাত্র বিজেপির মুখ্যমন্ত্রীদের নিয়ে। আমি দিয়ে গেছে, দ্রুত একবার দেখাবো এই নিয়ে আরো কয়েকটা মতামত।
আয়কর দফতরের অভিযানের জন্য সিআরপিএফ পাঠানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনাথ সিংহকে লেখা চিঠিতে তিনি সরাসরি অভিযোগ করেছেন এই সিদ্ধান্ত বেআইনি, অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। এ নিয়ে রাষ্ট্রপতিকেও চিঠি দেবেন তিনি। মুখ্যমন্ত্রী চিঠিতে দাবি করেছেন রাজ্য অনুরোধ না করলে কেন্দ্র সেখানে তাদের বাহিনী পাঠাতে পারে না। আদতে নিয়ম কি বলছে? আর্টিকেল 33-তে রাজ্যপালকে সুপারিশ করতে হবে যে আইন শৃঙ্খলার অবস্থা এমন যার জন্য সেন্ট্রাল ফোর্স দরকার। রাজ্যপাল আমার মনে হয় না এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে এরকম কোনো রেকমেন্ড করেছে বলে আমার জানা নেই। এটা কেন্দ্রীয় সরকারের একটা অবৈধ হস্তক্ষেপ। আইনজ্ঞদের অপর একটি অংশ অবশ্য বলছে ইনকাম ট্যাক্স অফিসারদের প্রোটেকশনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এটা নিয়োজিত করতে পারে, এটা নাথিং নিউ, কারণ ইন টার্মস অফ দ্য কনস্টিটিউশনাল প্রভিশন the central government having that power without informing the state government. পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, তাহলে কি এর নেপথ্যে কোনো রাজনৈতিক কারণ রয়েছে? কোঅর্ডিনেশনের তো সমস্যাই তো দেখা দিচ্ছে, কারণ কেন্দ্র সরকার রাজ্যের অন্যান্য সরকারগুলোকে, যেখানে তাদের কেন্দ্রের যে শাসক দল, সেই শাসক দলের যেখানে সরকার নেই তাদেরকে বিশ্বাস করতে পারছে না। বিজেপি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের তত্ত্ব মানতে নারাজ হলেও তৃণমূল এ নিয়ে রণংদেহী। সব মিলিয়ে টোল প্লাজায় সেনার কর্মসূচির পর এবার আয়কর অভিযানে সিআরপিএফ পাঠানো গিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানুত। এবিপি আনন্দ। এই কেন্দ্রের সঙ্গে চাপানুতরে অনেকে বলতে পারেন যে সাংবিধানিকভাবে সেটা দুর্ভাগ্যের, কিন্তু নিঃসন্দেহে একটা বিতর্কের চরিত্র হয়ে উঠেছেন স্বয়ং রাজ্যপালও। কেন এই কথা বলছি দেখাবো। কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে এবার বিধানসভার পুষ্প প্রদর্শনীতে ডাক পেলেন না রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তার বদলে প্রদর্শনীর উদ্বোধন করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রতি বছরই ডিসেম্বর মাসে বিধানসভায় একটি পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়, উদ্বোধন করেন রাজ্যপাল। কোনো নিয়ম না থাকলেও এটাই রেওয়াজ, তাহলে হঠাৎ এবার ব্যতিক্রম কেন? এবারে কেন রাজ্যপালকে আমাদের এই যে একটা বিভিন্ন ক্ষেত্রে দিল্লির সঙ্গে একটা পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক তার কোনো সম্পর্কের কোনো না, রাজ্যপালকে আমন্ত্রণ প্রত্যেক বছরই আমরা করি। প্রত্যেকবার যে রাজ্যপাল আসেন তার কোনো মানে নেই। আমরা এর আগেও আমরা দেখেছি অনেক পরিষদীয় দলের মন্ত্রী করেছেন, কখনো অন্য বিশিষ্ট ব্যক্তি তারাও এখানে উদ্বোধন করেছেন। কোনো বিশেষ কারণ নেই এটার মধ্যে। পর্যবেক্ষকদের একাংশ অবশ্য একে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতের ধারাবাহিকতা হিসেবেই দেখছে। যে সংঘাত কয়েকদিন আগে চরমে ওঠে বিভিন্ন টোল প্লাজায় সেনার কর্মসূচি ঘিরে। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী যখন কেন্দ্র ও সেনার বিরুদ্ধে মুহুর্মুহু হুঙ্কার ছাড়ছেন, তখন রাজ্যপালের গলায় শোনা যায় উল্টো সুর। Every person should take care in making allegation against a responsible organization like army. Don't let down the army. সূত্রের খবর, রাজ্যপালের এই মন্তব্য শুনে অত্যন্ত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। টুইটারে তিনি লেখেন, রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের ভাষায় কথা বলছেন, উনি তো প্রায় 8 দিন শহরেই ছিলেন না। এই ধরনের মন্তব্য করার আগে সবকিছু খতিয়ে দেখা উচিত ছিল। গোটা বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। সেদিনই রাজ্যপালের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল বুঝিয়ে দেয় যে সেনা বিতর্কে তাঁর অবস্থানকে শাসক দল ভালো চোখে দেখছে না। এর জের কাটতে না কাটতেই আবার রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কাছে জবাবদিহি চান রাজ্যপাল। তিনি জানতে চান রাজ্যে বেড়ে চলা অশান্তি মোকাবিলায় সরকার কি ব্যবস্থা নিয়েছে এবং অশান্তি দমনে পুলিশ প্রশাসন কড়া হাতে ব্যবস্থা নিলে বারবার এমন কাণ্ড ঘটছে কেন। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বিধানসভার পুষ্প প্রদর্শনীতে রাজ্যপালকে না ডাকা কি তারই জের? প্রশ্ন রাজনৈতিক মহলে, যদিও সরকারের বক্তব্য প্রতিবার রাজ্যপাল উদ্বোধন করেন, এরকম কোনো রেওয়াজ নেই। যখন হালিম সাহেব ছিল, হালিম সাহেব নিজেও উদ্বোধন করেছেন, আর রাজ্যপালকে আনতেই হবে সেটার কোনো বাধ্যবাধকতা নেই। তবে এতে বিতর্ক থামছে না। অনেকে বলছেন ফুলের প্রদর্শনী শেষমেশ স্পষ্ট করে দিল যে রাজ্য সরকার ও রাজ্যপালের সম্পর্কে কাঁটা রয়ে গিয়েছে। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। শৈবাবু, লক্ষ্য করে দেখুন একের পর এক নতুন ফ্রন্ট খুলছে এবং ইস্যুটা এক যে কেন্দ্র রাজ্য সংঘাত, সহযোগিতার আবহাওয়া। আমি শুরু করেছিলাম জওহরলাল নেহরুর চিন্তা ভাবনাটা পড়ে, সেখান থেকে ক্রমশ আমরা দূরে যাচ্ছি। না, আমি আপনাকে বলতে পারি এটা ঠিকই বলেছেন। মানে স্বৈরাচারী রাষ্ট্রনায়ক এবং আগ্রাসী রাষ্ট্রনায়ক কাহাকে বলে? যে সংবিধান মানে না, যে গণতন্ত্র মানে না। শুনুন, বাংলার সাধারণ মানুষের, গরিবের সাধারণ মানুষের নয়নমণি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেহেতু মোদির আর্থিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন গোটা দেশ জুড়ে, বাংলা সহ গোটা দেশ জুড়ে যখন তিনি সরব, তাকে কিভাবে আটকানো যায়? এগুলো সব বলছেন প্রতিক্রিয়া।
প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা বলে এটা কন্টিনিউ। দেখুন, যুক্তরাষ্ট্রীয় কাঠামে রাজ্য কেন্দ্রের একটা সম্পর্ক থেকে চলা উচিত। রাজ্যটা কারণ মোদি যদি ভাবে যে তিনি প্রধানমন্ত্রী মানে বিজেপির প্রধানমন্ত্রী, আমি আবারও বলছি আপনারা প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী শুধু বিজেপির হবে কেন? বিজেপির হবে কেন? সাধারণ মানুষ হবে কেন? আপনি দেখেছেন তো? আপনি ভালো করে দেখুন, কখনো সিআরপি, কখনো আর্মি ঢুকিয়ে যেভাবে রাষ্ট্রে ল এন্ড অর্ডার হস্তক্ষেপ করা হচ্ছে। আমি আজকে দিল্লিতে আছি বলে আমি যা ইচ্ছা করতে পারি? রাজ্যেরও তো কিছু দায় দায়িত্ব আছে। আমি কিছু জানাবো না, আমি কিছু করব না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মোদির বিরুদ্ধে পয়সা নিতে, সচিবের বাড়িতে যে 15 জন সিআরপি জওয়ান নিয়েই তারা গেছিলেন। রাজনৈতিক অসহিষ্ণুতা কাহাকে বলে সেটা মোদির কাছ থেকে মমতা ব্যানার্জির কথাই প্রকাশিত। মমতা ব্যানার্জি কি বলছেন? নায়কের তার ভাষণটা শুনবেন, ভাষণই তো দিয়ে যাচ্ছে মোদি। ভাষণটা সকালে উঠে ভালো করে শুনবেন, প্রত্যেকদিন শুনবেন। মানুষের রাজনৈতিক অসহিষ্ণুতা কাকে বলে ভালো করে জানতে পারবেন। রাজনৈতিক অসহিষ্ণুতা কাকে বলে জানতে গেলে মমতা ব্যানার্জির বক্তৃতা সকালে শুনবেন, উদাহরণের বক্তৃতা শুনে নেবেন। বোঝার চেষ্টা করুন। আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে অসহিষ্ণুতার অভিযোগ নিয়ে আলোচনা করতে গিয়ে নিজের অসহিষ্ণু সেটা নিশ্চয়ই নয়, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে। হ্যাঁ, ফাইন। আমি শুভঙ্কর বাবুর কাছে যাবো। শুভঙ্কর বাবু, রাহুল গান্ধীর কথায় আসি। আজকেও তার আলমোড়ার জনসভায় একেবারে একই সুরে, একই কথায় কার্যত সেই ব্যক্তিগত দুর্নীতির কথা, এবং আজকে যোগ করে দিয়েছেন যে এই যে কোথাও নরেন্দ্র মোদীর দিক থেকে জবাব আসছে না, সরাসরি জবাব নেই, এইটা কংগ্রেস কর্মীদের দিকে রাহুল গান্ধীর আবেদন যে আপনারা ঘরে ঘরে যান এবং বলুন যে নরেন্দ্র মোদী আমার প্রশ্নের জবাব দিচ্ছে না। কোথাও কি রাহুল একটা প্রতিশোধ নিচ্ছে? আমি কেন কথাটা বলছি, আপনি জানেন রাজীব গান্ধীর বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বিরোধীরা আওয়াজ তুলেছিল, গালি গালি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। সেই সময় টেলিভিশন ক্যামেরার এত সংখ্যাধিক্য ছিল না। বিশ্বনাথ প্রতাপ সিংহ তার জহর কোটের পকেট থেকে একটা চিট বার করতেন, চিরকুট, গিয়ে একদম পড়তেন যে এই নামগুলো আছে যারা বোফোর্সে টাকা খেয়েছে। আজকেও রাহুল গান্ধী দুটো কাগজ নিয়ে আজকে দ্বিতীয় দিন মেলে ধরছেন যে এই হচ্ছে সমস্ত সাহারা এবং বিল্লার কাগজপত্র নথির প্রতিলিপি যা আমার কাছে আছে। ইতিহাসের আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের যে ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কনসেপ্ট, সেই কনসেপ্টে যেদিন 2014 সালে নির্বাচন হয়ে গেল, তার আগে আমি সারা ভারতবর্ষে বহু জায়গায় গেছি। আমি একটা জিনিস দেখেছি, প্রত্যেকটা জায়গায় নরেন্দ্র মোদীজি যে কথা বলছেন, প্রত্যেকটি জায়গায়, এমনকি ভারতবর্ষের একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলছেন যে দেহাতি ঔরত, এমন সমস্ত কটূক্তি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। পাকিস্তানের বর্ডার নিয়েও আমরা দেখেছি, ভারতবর্ষের সেইগুলো জবাব এক। সেই আমি ভেবেছিলাম এক কালারফুল প্রাইম মিনিস্টার, এ যে এক কসমেটিক প্রাইম মিনিস্টার, যিনি নিজে বলতেন, যেমন আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করলেন, তিনি ধর্মঘট করলেন, যখনই ক্ষমতায় এলেন আর বললেন কাউকে কিচ্ছু করা যাবে না। আমার প্রশ্ন এই জায়গায় যে রাহুল গান্ধী যে কথাটা বলেছেন পার্লামেন্টের ভেতরে বলতে চেয়েছিলেন, বলতে পারেননি, তাহলে কোথায় বলবেন? সবাই বলছিলেন জনগণের সামনে বলো, তো জনগণের সামনে গিয়ে তিনি তুলে ধরছেন এই কথাগুলো। এবার তাকে কটূক্তি করে একটা বিশ্ববিদ্যালয়, আমি খুব কালকে মর্মাহত হয়েছি যে আমি ভারতবর্ষের নাগরিক, আমার প্রধানমন্ত্রীও তো ভারতবর্ষের যে দলেরই হোক না কেন তিনি নরেন্দ্র মোদী, আমি বিদেশে গেলে এই নরেন্দ্র মোদীরই নাম করব। তিনি একটা বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তৃতা দিচ্ছেন যে বিভিন্ন ওই যে হাস্যকৌতুকের শো হয়, যেমনভাবে হাততালি দেয়, হাসে, সেইভাবে অনুষ্ঠান, এবং তিনি খুব মানে তাড়িয়ে তাড়িয়ে সেটা উপভোগ করে বলছেন যে কেমনভাবে হাত পা ছড়ে রাহুল গান্ধী কেমন। একটা কথার উদাহরণ দিয়েছেন মোড়কে, যে কাগজের একটা মোড়ক আসতো, ওনার জেনে রাখা দরকার কাগজের মোড়কটা মোড়কে থাকতো ভালো হতো, বাঘ যখন ঘুমিয়ে থাকে তার ঘুম যখন ভাঙিয়ে দেয় তখন কিন্তু ওই মোড়ক থেকে বেরিয়ে রাহুল গান্ধী অন্যের মোড়ক ধরে টানা শুরু করেছে। আমি এটা বলবো, এটা আমি সায়ন্তনের থেকেও জানতে চাইবো, এখানে আছে
যে সব ভুলে যান, কে অভিযোগ করেছে ভুলে যান, আমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক ডেট ধরে টাকা কত নেওয়া হচ্ছে বলা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী সম্পর্কে কি ধারণা তৈরি হবে, সংশয় তৈরি হবে। আমি একটা কথা আমি একটা কথা বুঝতে পারছি না, আজকে আর এগুলো নিয়ে আলোচনা করে কি হবে, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। কোথায় সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি বলে দিয়েছে? সুপ্রিম কোর্ট বলেছে যে ডকুমেন্ট অন্য ডকুমেন্ট আনুন, ডকুমেন্টটাকে খারিজ করেছে, পরিষ্কার বলেছে দুজনেই শুনে নিন। আনঅথেন্টিকেটেড বলেছে না, শুনুন আপনি নতুন ডকুমেন্ট আনুন না, আপনার ডকুমেন্ট মানছে না, আপনি কেন বলছেন? যেটা হয়েছে মামলা খারিজ হয়নি, প্লিজ, সেটা হচ্ছে প্রশান্ত ভূষণকে বলা হয়েছে আরো তথ্য দিতে। প্রশান্ত ভূষণ প্রথমে বলেছিলেন যে ক্রিসমাসের পর জাজ প্রথমে অসহিষ্ণুতা প্রকাশ করেন যে কেন এত দেরি হবে, যার বিরুদ্ধে অভিযোগ তার পদের কথা ভেবে আরো দ্রুত তথ্য দেওয়া উচিত। মামলা খারিজ হয়নি, কিন্তু আনঅথেন্টিকেটেড ডকুমেন্ট বলেছেন তো, আমি জিরো ডকুমেন্ট বলেছেন তো, সেই ডকুমেন্টে আমি চেঁচামেচি করছে কেন? না রাহুল গান্ধীর কি আর কোনো এটুকু জানা নেই? এটাকে রাহুল গান্ধী জানা আছে, ভারতবর্ষের মানুষকে কৈফিয়ত দিন। যে ডকুমেন্টটাকে দেখে নেব আজকের রাহুল গান্ধী। মোদির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বৃহস্পতিবার হাতিয়ার করেছিলেন মির্জা গালিবের পংক্তি, আর শুক্রবার ফিরে গেলেন 1982-তে। গরিবের টাকা নিয়ে ধনীদের ঘর ভরাচ্ছেন মোদি, এমন দাবি করতে গিয়ে একদা বাবার প্রিয় বন্ধু অমিতাভের জনপ্রিয় ছবি নামক হালালের গানের অংশ ধার করলেন রাহুল গান্ধী। अमिताभ बच्चन जी की फिल्मों का एक गाना था, आपको तो लगता है बस यही सपना, राम राम जपना, गरीब का माल अपना। आपका तो लगता है बस यही सपना, राम राम जपना, पराया माल अपना। आपका तो लगता है बस यही सपना, राम राम जपना, पराया माल अपना। দেশের 1% ধনীর ঝুলি ভরাতে নরেন্দ্র মোদী দেশের 99% মানুষকে ভোগান্তিতে ফেলেছেন বলে বারবার অভিযোগ করে চলেছেন রাহুল গান্ধী। শুক্রবারও আলমোড়ার সভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেই অভিযোগই একটু অন্যভাবে করেন কংগ্রেস সহসভাপতি। लोग टूट जाते हैं एक घर बनाने में, लोग टूट जाते हैं एक घर बनाने में, तुम तरस नहीं खाते गृहस्थियां जलाने में। কেন এই মন্তব্য তা নিয়েও কোনো রাগঢাক রাখেননি তিনি। नोटबंदी एक आर्थिक डकैती थी, उत्तराखंड का हक था, 7,000 करोड़ रुपए आपने नहीं दिया, मगर डिमोनेटाइजेशन के बाद, नोटबंदी के बाद आपने विजय माल्या को 1200 करोड़ रुपए की टॉफी खिलाई। মোদি রাহুলকে ব্যঙ্গ করলেও সাহারা বিড়লার থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে এখনো কোনো উত্তর দেননি। কিন্তু রাহুলও নাছোড়বান্দা, এদিনও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার সেই এক প্রশ্ন। इसमें लिखा है कि 9 बार 6 महीने में आपको 40 करोड़ रुपया दिया गया है, और इसमें लिखा है कि आपको 25 करोड़ में से 12 करोड़ रुपया दिया गया है। आप इसका जवाब दीजिए, आप देश को बताइए कि ये सच है या झूठ है। বৃহস্পতিবার রাহুল গান্ধীকে বিদ্রূপ করেছিলেন মোদি। उनके एक युवा नेता हैं, अभी भाषण सीख रहे हैं, ऐसे करते वो भी ऐसे करें। जब से उन्होंने बोलना सीखा है और बोलना शुरू किया है, मेरी खुशी का कोई पार नहीं। পাল্টা মির্জা গালিবকে উদ্ধৃত করে রাহুল বলেছিলেন, हर एक बात पे कहते हो कि तू क्या है, हर एक बात पे कहते हो कि तू क्या है, तुम ही कहो कि ये अंदाजे गुफ्तगू क्या है। আর মোদির নীরবতা প্রসঙ্গে শুক্রবার রাহুল বললেন, कांग्रेस पार्टी के कार्यकर्ताओं से कहना चाहता हूं, आप देश के युवाओं को, देश के लोगों को इस चीज के बारे में बताइए कि नरेंद्र मोदी जी इसके बारे में इंक्वायरी नहीं करना चाहते हैं। বিজেপি অবশ্য রাহুলের আক্রমণকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ। তবে রাহুলের লাগাতার চাপের মুখে শেষ পর্যন্ত মোদি কোনোদিন মুখ খোলেন কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ।